তাহলে আজকে আমরা যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমরা আজকের যে কুণ্ডলী, আজকের এই মুহূর্তের যে কুণ্ডলী, সেটাকে অ্যানালাইসিস করব। এবং এটা অ্যানালাইসিস করবার মূল উদ্দেশ্য হচ্ছে আশেপাশে বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট হচ্ছে, যুদ্ধ হলো, তেমন পরপর হলো একটা যুদ্ধ, তার ঠিক পরেই আমাদের, তার আগে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ প্রতিবেশী দেশ, সেখানে একটা অভ্যুত্থান হলো। সেটা ভীষণ রকম ডেঞ্জারাস একটা সিচুয়েশন। আজকে এক ভদ্রমহিলা দেখাতে এসেছিলেন। তো উনি যে দেখাতে এসছেন, উম, ওনার ক্ষেত্রে ওনারা বাংলাদেশ থেকে পালিয়ে এসেছেন এবং পলিটিক্যালি ভীষণ ভাবে ইনভলভ। তো সেই ক্ষেত্রে ওরা প্রচন্ড ভয় আছে যে বাংলাদেশ গেলে যদি মার্ডার হয়ে যায় বা গেলেই অ্যারেস্ট হয়ে যাব, এরকম ভয় ওরা রয়েছেন। ভীষণ ভয় রয়েছেন ভদ্রমহিলা, খুবই টেনশনে রয়েছেন। তারপরে ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের একটা খন্ড যুদ্ধ, একটা মারাত্মক হত্যা। মানে কথা বলছি, কথা বলে হত্যা করে দিচ্ছি। মানে হাসতে হাসতে খুন, 26 জনকে খুন করা হলো। তার ঠিক পরেই যুদ্ধ হলো। যুদ্ধের পরে একটা বিমান দুর্ঘটনা হলো। বিমান দুর্ঘটনার পরের দিন প্লেন ভেঙে পড়লো। এদিকে হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি, ইরান ইসরায়েলের ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে। সেই খবরগুলো আমরা সবাই পাই না, বাট যুদ্ধ তো হচ্ছেই। তো এরকম বিভিন্ন জায়গায় আহ ইন্টারন্যাশনাল পলিটিক্সেও ডিস্টারবেন্স চলছে, ডামাডোল চলছে। তারপরে শেয়ার মার্কেটে সেখানে ডিস্টারবেন্স চলছে, গোল্ড প্রাইস ভীষণভাবে বাড়ছে। তো এই যে বিভিন্ন রকম টালমাটাল দেখতে পাওয়া যাচ্ছে, এর কারণ হচ্ছে কি অস্থির গ্রহ সঞ্চার। কি অস্থির গ্রহ সঞ্চার? প্রথম যেটা ডিস্টারবেন্স, সেটা হচ্ছে মঙ্গলের অষ্টম দৃষ্টি শনির উপরে। কেমন মঙ্গল? না, মঘা নক্ষত্রের মঙ্গল। মঙ্গল এই সময় ভীষণ পাওয়ারফুল। মঘা নক্ষত্র হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র, এবং সেই নক্ষত্রে মঙ্গল অবস্থান করে রয়েছে। সেই নক্ষত্রে থেকে মঙ্গল কিন্তু দৃষ্টি দিচ্ছে শনির উপর। এবং শনির উপর মঙ্গলের এই যে দৃষ্টি, এটাও কিন্তু একটা ঘাতক, সাংঘাতিক একটা দৃষ্টি। তো এই দৃষ্টির কারণে, এই প্রভাবের কারণে মঙ্গল শনিকে কিন্তু ভীষণ ভাবে ড্যামেজ করে রেখেছে। এবং শনি যেহেতু কালপুরুষের দ্বাদশ ভাবে প্রবেশ করেছেন, নিজের নক্ষত্রে রয়েছেন, এই সময় শনিও কিন্তু বেশ অ্যাক্টিভ। এবং বিভিন্ন বৈদেশিক ঝামেলা, বিভিন্ন অন্তর্ঘাত, এগুলো কিন্তু ডিস্টার্ব করছে। এর সঙ্গে সঙ্গে প্লাস পয়েন্ট কোনটা? সেটা হচ্ছে গিয়ে বৃহস্পতির রাহুর উপরে দৃষ্টি। কিন্তু এইখানে এই বৃহস্পতির মধ্যে স্টেবিলিটির অভাব আছে। যে বৃহস্পতির একটা ঘর অতিক্রম করতে সময় লাগা উচিত ছিল উম 1 বছর প্রায়, সেই ঘরটা অতিক্রম করতে বৃহস্পতির সময় লাগছে মাত্র 6 মাস। এবার এই যে মাত্র 6 মাসে বৃহস্পতি তার 1 বছরের জার্নি ওভারকাম করছে, এইটা তো অনেকটাই আনস্টেবল। এই সময় বৃহস্পতির যে মুভমেন্ট, সেখানে বৃহস্পতি স্থিতিশীল নয়। নেক্সট হচ্ছে গিয়ে বৃহস্পতি, সে হচ্ছে গিয়ে রাহুর নক্ষত্রে, রাহু এখন বৃহস্পতির নক্ষত্রে। দৃষ্টি বিনিময়ের থেকেও ঘাতক সম্পর্ক, সেটা হচ্ছে নক্ষত্র বিনিময়। এবং এই যে নক্ষত্র বিনিময় হয়েছে রাহু এবং বৃহস্পতির মধ্যে, তাতে কিছুটা যেন স্টেবিলিটি ফিরে এসছে। কিন্তু তা হলেও মঙ্গলের দৃষ্টি, সেটা কিন্তু রাহুর উপরে রয়েছে। এবং মঙ্গল এখানে কেতুর নক্ষত্রে, আর রাহু সে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। ফলে এই সময়টা কিন্তু ভীষণ ভীষণ কমপ্লিকেটেড, টাফ টাইম। অ্যাভারেজ মানুষের জন্য এই সময়টা ভীষণ ভীষণ টাফ টাইম। তাহলে এই যে টাফ টাইমে মানুষ অতিবাহিত করছেন, এই যে সময় মানুষ অতিবাহিত করছেন, এটা কিন্তু ভীষণই একটা পীড়াদায়ক সময়। এই টাইমটা কাটতে অনেকটা দিন বাকি। লিস্ট মঙ্গল এই ঘর থেকে বেরিয়ে এইখানে চলে আসবে। শুধু এখানে গেলে হবে না, মঙ্গলকে বেরিয়ে এই ঘরে আসতে হবে। এটা কিন্তু সেপ্টেম্বর পার হয়ে যাচ্ছে। সেই সময় মঙ্গল তুলা রাশিতে আসবে। তখন মঙ্গলের উপরে কিছুটা বৃহস্পতির দৃষ্টি পড়বে। বৃহস্পতির দৃষ্টি পরিপূর্ণভাবে রাহুর উপরে, বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপরে। মোটামুটি একটা স্টেবিলিটি ফ্যাক্টর কাজ করতে দেখতে পাওয়া যাবে। কিন্তু এই সময়টা ভীষণ ডিস্টার্ব। এবং এর মধ্যে কয়েকটা স্পেসিফিক জিনিস আমি বলবো। তার মধ্যে একটা হচ্ছে
যাদের শনির ওপরে প্রেজেন্ট শনির দৃষ্টি রয়েছে। ধরুন কারোর শনি এই জায়গাটাতে রয়েছে, তাহলে এখানে শনির দৃষ্টি এইভাবে পড়েছে। যাদের জন্মকুণ্ডলিতে শনি এখানে রয়েছে, এই দলে আমি আছি। যাদের জন্মকুণ্ডলিতে শনি কন্যা রাশিতে আছে, কিংবা যাদের জন্মকুণ্ডলিতে শনি ধনু রাশিতে রয়েছে, এই সময়ের এই শনিটা হচ্ছে বিষাক্ত শনি। এই ওয়ার্ডটা আমি কেন ইউজ করলাম? কারণ হচ্ছে গিয়ে এই শনির উপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে। এই শনি তার নিজের নক্ষত্রে রয়েছে, এবং এই শনির উপরে এই শনির উপরে দৃষ্টি রয়েছে রাহুর। তাহলে শনির উপরে যখন রাহুর প্রভাব রয়েছে, অ্যাকচুয়ালি রাহু শনি কনজাংশনে আছে, মাত্র 7-9 ডিগ্রির ডিফারেন্স। তাহলে রাহু শনির কনজাংশন, ক্লোজনেস, তার উপরে হচ্ছে গিয়ে মঙ্গলের অষ্টম দৃষ্টি। ফলে এই শনি কিন্তু কমপ্লিটলি একটা বিভীষিকাময় সিচুয়েশনে রয়েছে। তাহলে এই শনির মধ্যে ক্ষতিকর হয় বা ঘাতক প্রবণতা এটা অনেকটা বেশি। তাহলে এই যে শনির ওপরে মঙ্গলের দৃষ্টি রয়েছে, এর ফলে শনির এক্সাইটমেন্ট, শনির এনার্জি, শনির লেভেল অফ এক্সাইটেশন এটা বেড়েছে। এবং এর ফলে কি হয়েছে, জাতক বা জাতিকা, বিশেষ করে এই তিনটে লগ্নের জাতক বা জাতিকার সমস্যা সেটা কিন্তু বেড়েছে। তিনটে লগ্ন নয়, অ্যাকচুয়ালি যাদের শনি বৃষ রাশিতে রয়েছে, যাদের শনি কন্যা রাশিতে রয়েছে, আর যাদের শনি ধনু রাশিতে রয়েছে, এদের কিন্তু সমস্যা বেড়েছে। একই সাথে সাথে যাদের শনি মীন রাশিতে রয়েছে, তাদেরও কিন্তু সমস্যা রয়েছে। তাহলে শনির যে প্লেসমেন্ট গুলো, এখানে একটা প্লেসমেন্ট, এখানে একটা প্লেসমেন্ট, এখানে একটা, এবং লাস্টলি এই প্লেসমেন্ট, এই প্লেসমেন্টে যাদের শনি আছে জন্মকুণ্ডলিতে, তারা সবাই কিন্তু সমস্যার মধ্যে পড়বে। এই জায়গাটুকু পরিষ্কার হলো? হ্যাঁ স্যার। এবার যাদের জন্মকুণ্ডলিতে এই প্লেসমেন্ট গুলোতে শনি পীড়িত হয়ে আছে, যেমন শনির উপরে রাহুর দৃষ্টি, যেমন শনি মঙ্গল কম্বিনেশন যাদের কুণ্ডলিতে আছে, তাদের তাদের কিন্তু বিপদের সম্ভাবনা সেটা হচ্ছে মারাত্মক। সুতরাং এই টাইপের মানুষদেরকে আমাদেরকে দেখতে হবে। এবং এরই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষদের ক্ষেত্রে রাহু মঙ্গল, মঙ্গল কেতু এই সমস্ত কম্বিনেশন রয়েছে, স্পেশালি যাদের অষ্টম ভাবের সঙ্গে এই কানেকশন গুলো রয়েছে, তাদের কিন্তু সমস্যা অনেকটাই বেশি। যেমন হচ্ছে গিয়ে যাদের জন্ম 1979 বা এরকম অনওয়ার্ডস, বা এরকম সময় যাদের জন্ম, তাদের এই ঘরটাতে রাহু আছে। তাহলে রাহুর উপর দিয়ে এখন মঙ্গল কেতু কম্বিনেশন রয়েছে, এইটা কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্টাল কম্বিনেশন। একই সঙ্গে সঙ্গে এদের ক্ষেত্রে পুলিশ, জেল, ঝামেলা, হাজত বাস ইত্যাদি ইত্যাদি হওয়ার টেন্ডেন্সি সেটাও কিন্তু তৈরি হচ্ছে। এবং এই কমপ্লিকেটেড সিচুয়েশন এটা কিন্তু আবার আসবে আগামী 18 বছর পরে। মানে ফার্দার যখন কেতু এসে উপস্থিত হবে, তখন দেখতে পাওয়া যাবে যে উম, সেই সমস্যা আবার রয়েছে। কিন্তু আপাতত, আপাতত যে কন্ডিশন, আপাতত যে অবস্থা, তাতে কিন্তু এই সময়টা সেই মানুষগুলোর জন্য ভীষণই ঘাতক। আরেকটা কম্বিনেশন আছে 96 বা 96-97 এরকম সময় তৈরি হয়েছিল, এদের ক্ষেত্রে রাহু এই ঘরটাতে রয়েছে। এদের ক্ষেত্রে কন্যা রাশিতে রাহু রয়েছে।
আর এই ঘরটাতে শনি কেতু রয়েছে। এদের ক্ষেত্রেও কিন্তু টাইমিংটা ভীষণ খারাপ। অ্যাক্সিডেন্ট, আঘাতপ্রাপ্তি, সাডেন অ্যাক্সিডেন্ট, হঠাৎ দুর্ঘটনা, কোন রকম মানে একদম শুকনো ডাঙায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তি, মরে যাওয়া, এই সমস্ত ব্যাপারগুলো দেখতে পাওয়া যাবে। তো সুতরাং এই যে টাইম, প্রেজেন্ট টাইম, এই সময় কিন্তু মোটামুটি প্রত্যেকটা মানুষকেই খুব সাবধান থাকতে হবে। যাদের দশা বিশেষ করে একটু খারাপ চলছে বা যাদের কুণ্ডলিতে এই যোগগুলো রয়েছে, তাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। সাবধানের মার কম, মার তো আছেই, কিন্তু সাবধানের মার কম। তাহলে এইটা দেখে বুঝে তারপরে হচ্ছে গিয়ে আসতে হবে। এই জায়গাটা পরিষ্কার হলো? কারোর ক্ষেত্রে কোনো বুঝতে অসুবিধা? অনেক সুন্দরভাবে বুঝতে পারছি স্যার। ধন্যবাদ। আচ্ছা, তারপরে জগন্নাথ বাবু একটা প্রশ্ন করেছেন, 12 মাসের ভিতরে কোন মাসগুলা জুন মাস ধরবে? জুন মাস মানে হচ্ছে কি সম্ভবত জোর মাস, মানে যুগ্ম সংখ্যক মাস। তাহলে প্রথম হচ্ছে গিয়ে বৈশাখ, যেটা মেষের রিপ্রেজেন্টেটিভ, ওটা বিযুগ্ম। তারপরের থেকে বিযুগ্ম, যুগ্ম, বিযুগ্ম, যুগ্ম করে এগোতে থাকবে। তারপরে জ্যৈষ্ঠ, শ্রাবণ, এরা হচ্ছে গিয়ে যুগ্ম সংখ্যক মাস। বারকে ওইভাবে যুগ্ম বার হিসেবে ধরা হয় না। জেনারেলি এটা কনভেনশনে নেই যে কোনো বার যুগ্ম বার, এই ব্যাপারটা নেই। ধন্যবাদ স্যার। তো আর একটা প্রশ্ন আছে, রাখিদি করেছেন। তো রাখিদির এখানে একটা কুণ্ডলী আছে। তো কুণ্ডলীটাকে আমি কপি করে নিয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে, শেয়ার হয়েছে? হ্যাঁ স্যার। জি স্যার। বড় করুন না স্যার। তো ডেট অফ বার্থ 17/12/1982, সময় হচ্ছে 1:40 PM, প্লেস অফ বার্থ কলকাতা। তাই কুণ্ডলিতে তো আমরা দেখতেই পাচ্ছি, লগ্নে, লগ্ন হচ্ছে মেষ লগ্ন। লগ্নের তৃতীয় রাহু রয়েছে। আর লগ্নের দশমে সে হচ্ছে গিয়ে মঙ্গল রয়েছে, আর এদিকে শনি রয়েছে মঙ্গল লগ্নের সপ্তমে। এবার রাখি ম্যাডাম বলুন কি সমস্যা এটা? স্যার এটা একটু কিরকম, একটু বেশ জটিল লাগছিল স্যার, একটু ইয়ে করুন না। এটা ফিমেল চার্ট স্যার। দেখুন আপনি মানে সব গ্রহগুলো এক ঘরে, আবার চারটে ইয়ে গ্রহ দেখুন স্যার তুঙ্গ। আর এর সমস্যা হচ্ছে এ কোনো চাকরি করতে পারছে না, মানে চাকরি পায় কিন্তু এত অসুস্থ হয়ে পড়ে যে কোনো চাকরি চাকরি কেন কোনো কাজই ঠিকঠাক বাড়ি থেকে বেরিয়ে করতে পারে না। এইটা কেন, এইটা আমি ছকে দেখে, এটা পার্থ আমাকে একটা প্রথম ইয়ে দিল। বিষয়টা না হচ্ছে, আপনি যদি বলেন। প্রথম বিষয় হচ্ছে এই চার্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনার কথা, একটা ঘরের মধ্যে 5টা গ্রহ রয়েছে, আর একাধিক গ্রহ তুঙ্গ হয়ে রয়েছে। তো প্রথম নেগেটিভিটি, প্রথম প্রবলেম এই চার্টটার ক্ষেত্রে, সেটা হচ্ছে গিয়ে এর লগ্নপতি মঙ্গল তুঙ্গ হওয়ার সাথে সাথে মঙ্গলের ক্ষেত্রাধিপতি শনি, সে আবার তুঙ্গ হয়ে বসে আছে। ফলে এটা ওয়ান কাইন্ড অফ তুঙ্গ ভঙ্গ হয়েছে। এর সঙ্গে সঙ্গে রাহু কেতু, এরাও তুঙ্গ ক্ষেত্রে রয়েছে।
এটাও স্ট্রেংথ দিচ্ছে। কিন্তু এই রবি চন্দ্র বুধ শুক্র কেতু, এই পুরো সিস্টেম, পুরো সেট আপটা সুনির্দিষ্ট হয়ে বসে আছে। আর নবমপতি সে হচ্ছে অষ্টম ভাবগত হয়েছে। তাহলে এবার এই চারটাকে যদি আমরা আরেকটু ডিটেলে দেখার চেষ্টা করি, সেই ক্ষেত্রে কিন্তু এর নবমপতি ডিস্টার্ব, দশমপতি সে তুঙ্গ হলেও তার উপরে রাহুর দৃষ্টি রয়েছে। এবং দশমপতি তখনই গুড রেজাল্ট দিতে পারবে যদি নবমপতি ভালো জায়গা পায়। আর নবমপতি যদি মোটামুটি ভালো জায়গা না পায়, তাহলে দশমপতি কিন্তু সে রেজাল্ট দিতে পারবে না। দশমপতি রেজাল্ট দেওয়ার ভিত্তি যেটা, সেটা হচ্ছে গিয়ে লগ্নপতি এবং নবমপতি। তাহলে দশমপতি ভালো হলে ভালো রেজাল্ট তো আসবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে অবশ্যই সেই রেজাল্টকে কাজে লাগাতে গেলে আমাদেরকে নবম আহ এবং হচ্ছে গিয়ে লগ্ন, এই দুটোকে দেখতে হবে। লগ্ন কেন? কারণ একটা লোক ভালো চাকরি করবে, একটা লোক ভালো কাজ করবে, তাহলে সেই মানুষটার তো পরিশ্রম করতে হবে, সেই মানুষটার তো খাটতে হবে। এবং সেই মানুষটা খাটলে পরে তবেই তো একটা জায়গা সে অ্যাচিভ করতে পারবে। এবার সে যদি খাটতেই না পারে, বা সে যদি কাজই করতে না পারে, তাহলে সে কাজটা করবে কি করে? আর নবম হচ্ছে ভাগ্য। তাহলে যে কাজই করি না কেন, ভাগ্যের একটা সাহায্য, সাপোর্ট, এটা তো লাগবেই। সেটা যখন লাগবে, তখন নবম ভাবটা ইম্পর্টেন্ট। এবার এই মানুষটার কুণ্ডলিতে আমাদের লগ্নের উপরে তিনটে গ্রহের দৃষ্টি আছে। তার মধ্যে একটা হচ্ছে শনিদেব, অত্যন্ত বাজে দৃষ্টি। দ্বিতীয় হচ্ছে মঙ্গলদেব। আর তৃতীয় হচ্ছে কেতু মহারাজ। তাহলে এবার এই দৃষ্টিগুলো কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ, সেটা বুঝবার জন্য আমার মনেই হতে পারে মঙ্গল তো ভালো, কিন্তু মঙ্গলের দৃষ্টি কতটা নেগেটিভ কতটা পজিটিভ, এটা আইডেন্টিফাই করবার জন্য আমাদের একটুখানি লিখে নিতে হবে। কি লিখতে হবে? এদের নক্ষত্রগুলো। তাহলে রাহুর নক্ষত্র হচ্ছে 6 ও বাবা। শনির নক্ষত্র হচ্ছে 15। মঙ্গলের নক্ষত্র এটা হচ্ছে 22। আর আমাদের লাগবে কেতুর নক্ষত্র। কেতু নিজের নক্ষত্রে আর বৃহস্পতি 17 নাম্বার না? একটা লাগবে, সেটা হচ্ছে চন্দ্র, হচ্ছে 20। বাকিদেরকে নিয়ে আমাদের অত বেশি দুশ্চিন্তা নেই। চন্দ্র হচ্ছে 20 নম্বর। তাহলে 20, 21, 22। মঙ্গল 20, 21, 22। 20, 21, 22। জন্ম, সম্পদ, বিপদ। তাহলে মঙ্গল বাবুকে আমরা যতটা ভাবছিলাম যে আমাদের উপকার করবে, লগ্নপতি খুব ভালো, সেসব কিচ্ছু হলো না। বরঞ্চ মঙ্গল এখানে ঘাতক হয়ে গেল। এবার হচ্ছে শনি। শনি হচ্ছে 15 নম্বর নক্ষত্রে আছে। এবার 15 নম্বর মানে হচ্ছে 6। তাহলে 2, 3, 4, 5, 6। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি। জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি হচ্ছে আমাদের শনি। প্রত্যরির পরে সাধক, বধ। তাহলে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরি, সাধক, বধ। তাহলে 2 থেকে 6। তাহলে জন্ম, সম্পদ, ভাই, এটা হচ্ছে চন্দ্র 20, 21, 22, 23, 24। আহ চন্দ্র হচ্ছে 20, 20, 20, 21, 22, 23, 24, 25। 24 জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম।
তাহলে এরপরে শনিদেব রয়েছেন 6 নম্বর মানে 15 নম্বর নক্ষত্রে। তাহলে এখানে চন্দ্র হচ্ছে 20, তাহলে 2, 3, 4, 5, 6 জন্ম সম্পদ বিপদ ক্ষেম রত্তরী। তাহলে শনিদেব তিনিও অশুভ নক্ষত্রে চলে এলেন। কেতুর ইম্প্যাক্টে আমরা একটু দেখি। এবার হলো আমাদের কেতু। কেতুকে আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর নক্ষত্রেই আছে। তাহলে 19 নম্বর নক্ষত্র, চন্দ্র হচ্ছে 20 নম্বরে আছে, কেতু কিন্তু এখানে মিত্র বা পরম মিত্র রূপে কাজ করেছে। কিন্তু রাহু সে শনির নেগেটিভিটি আরো বাড়িয়েছে। শনি রয়েছে 15 নম্বর নক্ষত্রে, তাহলে জন্ম সম্পদ বিপদ ক্ষেম রত্তরী। তাহলে রত্তরী নম্বর নক্ষত্র, রত্তরী কখনোই ভালো নক্ষত্র নয়। তাহলে সমস্যা তো রয়েছে। তাহলে মোটামুটি এই জায়গাটা আমরা বুঝতে পারলাম যে যেহেতু অনেকগুলো গ্রহ দেখছি, তাই আমরা বলতে পারি যে এদের মধ্যে কিছু গ্রহ নিষ্ফল। এই ব্যাপারটা ভীষণ ইম্পর্টেন্ট। এদের মধ্যে কিছু কিছু গ্রহ কয়েকটা বিশেষ সময় কোনো ফল দিতে পারেন। যদি কারো 4-5টা গ্রহ এক জায়গায় থাকে এবং বুধ দুর্বল থাকে, তাহলে যখন প্রয়োজন সে সঠিক উপস্থিত বুদ্ধি পাবে না, আর উপস্থিত বুদ্ধিকে কাজেও লাগাতে পারবে না। বুদ্ধি তার অনেক, কিন্তু তার উপস্থিত বুদ্ধি, সেটাতে গন্ডগোল আছে। পরিষ্কার হলো? নবমপতি বৃহস্পতি, সে হচ্ছে 17 নম্বর নক্ষত্রে আছে। 20, 20 থেকে 17 মানে 8, 2 থেকে 8 গুনতে হবে। 2, 3, 4, 5, 6, 7, 8 জন্ম সম্পদ জন্ম সম্পদ জন্ম সম্পদ বিপদ ক্ষেম প্রত্যয়ী সাধক বধ। তাহলে সাধক আর বধ 17 পড়ছে তার মধ্যে বধে। তাহলে বৃহস্পতি সে কিন্তু ভালো নক্ষত্রে নেই। এতগুলো গ্রহের মধ্যে আমাদের এতগুলো নেগেটিভিটি পাচ্ছি, তো গ্রহদের পজিটিভিটি তাকে তো আমরা ইউজ করবো কি করে? সবটাই তো নেগেটিভিটি চক্করে পড়ে রয়েছে। আর তার মধ্যে এই যে মহিলা বা পুরুষ যিনিই হন না কেন, ইনি প্রচন্ড জেদি। একে আটকানো যাবে না, ধরে বেঁধে রাখা যাবে। তার মহিলা। মহিলা যদি হন, ইনি কিন্তু প্রচন্ড জেদি প্রকৃতির হন। স্যার, হম। শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। বলছি কোনো চার্টে এমন যদি মেলিফিক প্ল্যানেট গুলো বেশি এমন স্ট্রং হয়ে যায় না, সেই চার্ট গুলোর প্রবলেম থাকেই। প্রবলেম থাকেই তো। মানে যে আর চার্টে হচ্ছে গিয়ে স্ট্রেংথ খুব বেশি। আর একটা জিনিস মানে এই চার্টটায় না আমার মনে হয় নেগেটিভ কোনো কিছুর ইনফ্লুয়েন্সও আছে, মানে এটা আমার মনে হয়, বা থাকার চান্স আছে। থাকতে পারে। আমি আর কি আমার পার্সোনাল ক্যারিয়ারে দেখেছি, যাদের কুণ্ডলিতে এরকম শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, কেতুর দৃষ্টি, বৃহস্পতি নবমপতি অষ্টমে এইসব থাকে, এরা হচ্ছে গিয়ে প্রবলেমেটিক হয়। এবং এদের এই প্রবলেম গুলোকে কিছুতেই হচ্ছে গিয়ে ওভারকাম করা যায় না। মানে প্রবলেম প্রবলেম হ্যাঁ, প্রবলেম। এই মানুষটার যেহেতু দুটো জিনিস রয়েছে, একটা শনির দৃষ্টি লগ্নে, শনির দৃষ্টি চন্দ্র রবিতে, এ কিন্তু সাইকো হবে। সাইকো মানে মানসিক রোগী হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার মনে হয় স্যার ইনি রোগগ্রস্ত হবে কিন্তু আয়ুটা ভালো পাবে। এদের আয়ু বিশাল।
অনুরাধা নক্ষত্রে অষ্টমে বৃহস্পতি, চোখ বন্ধ করে আয়ু থাকবে। আর যদি এনাকে রেমেডি দেওয়া হয় তাহলে তো একটাই দেওয়া যেতে পারে, পলা নাকি? এই চারটার ক্ষেত্রে রেমেডি করা স্পেসিফিক্যালি ভীষণ টাফ। হুম। কারণ আমরা যদি পলা ইউজ করি, তাহলে মঙ্গল খারাপ নক্ষত্রে বসে আছে, জন্ম সম্পদ বিপদ নক্ষত্রে, কি করে ইউজ করবো? একে আমরা কাজকর্মের সুবিধার জন্য নীলা দিতে পারি, দেওয়া যাবে না, রাহুল নক্ষত্রে বসে আছে এবং রাহু থার্ডে রয়েছে, পাওয়ারফুল রাহু। বৃহস্পতি অষ্টমে রয়েছে, একেও বুস্ট আপ করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা সিম্পলি চন্দ্র কুণ্ডলীটাকে একবার দেখে নেবো, চন্দ্র কুণ্ডলীর কন্ডিশন। আর তারপরে হচ্ছে গিয়ে লগ্ন সাপেক্ষে অন্য কোনো গ্রহ যারা শুভ হতে পারে তাদেরকে রেমেডি করব, অথবা হচ্ছে নেগেটিভ রেমেডি করব পোস্ট করবার জন্য। সাডেন রেমেডি, হঠাৎ রেমেডি, তো সেরকম কিছু আমরা করতে পারি। কিরকম করতে পারি? এবার এই মানুষটার ক্ষেত্রে চাকরি নিয়ে খুব সমস্যা হচ্ছে, চাকরির প্ল্যাটফর্মটা, চাকরির বেসটা সিকিউর আছে, যে যে কাজ করছিল সেখানে বড় বিপদের সম্ভাবনা নেই, তাহলে আমরা সরাসরি একে হচ্ছে গিয়ে কিছু দিনের জন্য বোমের ছোট সাইজের পড়িয়ে চার্জ করবো। তাহলে কি এইসব চার্টে রুদ্রাক্ষই বেস্ট রেমেডি? এই চার্টের রেমেডি বেস্ট হচ্ছে গিয়ে বৃহস্পতি এবং চন্দ্রের রেমেডি, তার মানে পিত মুক্ত আর পোখরাজ। বৃহস্পতি আর চন্দ্রের যদি আমরা রেমেডি করি তাহলে কিন্তু সিচুয়েশনটা বেটার হবে। আর বৃহস্পতির রেমেডি করবার সাথে সাথে যদি আমরা কিছুটা সাপোর্ট দিতে পারি আহ শনিকে, তাহলে কিন্তু সিচুয়েশনটা অনেকটাই বেটার হবে। তার মানে আমরা ব্যবহার করব পিত পোখরাজ অথবা নীলা, পীতাম্বরী নীলা। পীতাম্বরী নীলার পিত ব্যাপারটা হবে ম্যাক্সিমাম, ব্লুইশ ব্লুইশ ব্যাপারটা 10 to 20%। তাতে সিচুয়েশনটা এনার জন্য বেটার হবে, তাতে করে উনি কিছুটা ভালো থাকবেন। এবার এইটা একটা চার্ট যেটার রেমেডি করতে গিয়ে আমাকে প্রচুর ভাবতে হলো, মানে লাস্ট বহুদিন একটা রেমেডি করতে গিয়ে আমাকে এত ভাবতে হয়নি। তো এই চারটায় পজিটিভ কিছু আছে? এই চার্টটার একটু পজিটিভিটি প্রচুর স্পিরিচুয়াল। আছে, কিন্তু এই মানুষটা সে নিজেই স্বয়ং নেগেটিভ হয়ে বসে আছে। মানে এ যদি নিজের পজিটিভিটিকে খুঁজতে যায়, তাহলে খুঁজতে যেতেই পারে, মানে যদি এ নিজের পজিটিভিটিকে খুঁজতে চায় তাহলে একে নিজেকে নিজে আগে কাউন্সিলিং করতে হবে, মানে আগে নিজেকে পজিটিভ হতে হবে, তারপরে উনি হচ্ছে গিয়ে এখানে পজিটিভ ভাইবস খুঁজে পাবেন। কারণ এই মানুষটার যেহেতু লগ্নের ওপরে এবং চন্দ্রের ওপরে দুটোর ওপরেই শনির দৃষ্টি আছে, তার কারণে এটা কিন্তু খুব ডিস্টার্বড হয়ে রয়েছে। স্যার, উনি বাড়ির বাইরে গেলে অসুস্থ হয়ে যায় কেন? উনি বাড়ির বাইরে গেলে অসুস্থ হয়ে যান, তার কারণ হচ্ছে ওনার চার্টের ওপরে লগ্নের ওপরে শনির দৃষ্টি রয়েছে, ওনার ষষ্ঠপতির ওপরে শনির দৃষ্টি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে ওনার কেতু চন্দ্র যুক্ত হয়ে রয়েছে। ওনার চন্দ্র, লগ্ন, রবি প্রত্যেকটাই ভীষণ ভাবে পীড়িত, তার কারণে উনি বারবার অসুস্থ হয়ে পড়েন। এটা অ্যালার্জি হতে পারে, এটা অন্য কোনো রকম ওই বাহ্যিক সমস্যা হতে পারে, যে বাইরে গেলে পরে উনি নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারেন, শরীর খারাপ হয়ে যায়। এনার স্যার ফোর্থ হাউসটাও পীড়িত আছে। ফোর্থ হাউসটা ভীষণ ভাবে পীড়িত আছে, শনির দৃষ্টি, রাহুর দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি পড়েছে।
এই চার্টে এই কম্বিনেশনটাও খুব সুন্দর, এটাকে একটু লক্ষ্য করো। এই কম্বিনেশন আপনারা সবসময় পাবেন না। এই চার্টে শনির দৃষ্টি লগ্নে, মঙ্গলের দৃষ্টি লগ্নে, কেতুর দৃষ্টি লগ্নে, চতুর্থ ভাবের ওপর রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি। তাহলে লগ্ন, চতুর্থ ভাব, রবি, চন্দ্র প্রত্যেকে পীড়িত। ফলে সমস্যা তো স্যার এই রয়েছে। যে, না বলছি এই যে স্যার এত কিছু এরকম নেগেটিভ এসছে, এইগুলো কি মানে আগের যেটা আমরা বলি যে আগের কর্মফল সেইগুলোর, এগুলোকে মানে ইন্ডিকেট করে স্যার? কিছুটা আগের কর্মফল, আর কিছুটা হচ্ছে পরিবেশ, পারিপার্শ্বিক মানুষজন, বা যে সময় এর জন্ম হবে সেই সময়ের মায়ের মানসিক অবস্থা, এই সমস্ত গুলোর কারণে এত নেগেটিভিটি চলে আসে। এটা হচ্ছে চরম নেগেটিভ চার্ট, মানে আমার দেখা বিভিন্ন টাইপের চরম নেগেটিভ চার্ট, তার মধ্যে ইনি একজন পড়ে গেলেন। চারটা অদ্ভুত না স্যার, ওই জন্যই আমি মানে দিয়েছিলাম যে সবাই মিলে পড়তে পারবো। চার্ট যথেষ্ট কমপ্লিকেটেড। ধর নবাংশে তো রবি তুঙ্গ আছে, সাথে মঙ্গল যুক্ত আছে, দ্বিতীয়তে গুরু আছে, সাথে বুধ আছে। এখানে কিছু পদ্ধতি পেতে পারি স্যার? উমাংশে সলিউশন হয়নি। লগ্নটা সেখানে হচ্ছে গিয়ে মঙ্গলের দৃষ্টি কেতুর উপরে পড়ল। নেক্সট হচ্ছে গিয়ে এখানে সেই মঙ্গলের দৃষ্টি, সেটা আবার চন্দ্রের উপরেও পড়েছে। কিন্তু সম্পর্কগুলো যে খুব একটা পজিটিভ হয়েছে, বেনিফিশিয়াল হয়েছে, সাপোর্টিভ হয়েছে, তা কিন্তু হয়নি। সেটা হলে পরে আর একটু বেটারমেন্ট পাওয়া যেত। আচ্ছা, আপনাদের কোনো নিউমারোলজির ক্লাস হয়েছে? না না স্যার, স্যার, এই একটাও ইয়েতে হয়নি। হয়নি। তাহলে আমাদের আগামীকাল আর সোমবার দুটো নিউমারোলজির ক্লাস হবে। তো সেই ক্লাস দুটোতে আপনারা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করুন, একদম বেসিক থেকে শুরু করে কিছুটা উপরের দিকে যাওয়ার চেষ্টা। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের কালকে হবে। না কালকে একটা, সোমবার একটা। তো আজকের ক্লাসে আমরা একটু তাড়াতাড়ি স্টপ করব, কারণ আমি আজকে বলেছিলাম ক্লায়েন্ট না রাখতে রাত্রিবেলা। তো তারা করেছে কি, তাদের ক্লায়েন্টের যে বুকিং, সেই বুকিংটা হয়ে রয়েছে আমাদের এই শনিবার, তার পরের শনিবার পর্যন্ত ফুল বুকিং হয়ে রয়েছে। তো ফলে আমি আর কি আজকে ভেবেছিলাম একটু রাত্রিবেলা বেশি করে ঘুমোবো। তো আমার ঘুম তো হয়ে গেল, ক্লায়েন্ট শেষ হতে হতে 12:30 বেজে যাবে। যাই হোক, স্যার, কাজের চাপ এগুলো থাকা বেটার। স্যার হ্যাঁ, আপনি বলেছিলেন না যে 9th হাউসে একাধিক মেলেফিক প্ল্যানেট বা নেগেটিভ ইনফ্লুয়েন্স কর্মজীবনে ব্যাঘাত ঘটায়, তো এনার ক্ষেত্রেও কি 9th হাউসের জন্য এটা হয়েছে? এই ক্ষেত্রে একটা ছোট রিলেশনশিপ আছে। এই মহিলা চাকরি করেন তো? না স্যার, করতে পারে না, চাকরি করতে গেলে অসুস্থ হয়ে পড়ে, এখন বাড়িতে করে না, চাকরি ছেড়ে দিতে হচ্ছে বারবার। তো এর ক্ষেত্রে ইভেন একটা চাকরি কম্বিনেশন না, আছে, সেটা এরা হচ্ছে গান শেখে, গান শিখতে যাচ্ছে সেটাও শিখতে পারছে না, বা বাড়ি থেকে বেরোতে গেলে অসুস্থ হয়ে পড়ছে। এর ক্ষেত্রে একটা কম্বিনেশন আছে। এখান থেকে শনি এই ঘরে এলো, শনির ঘরের অধিপতি শুক্র এখানে গেল, শুক্রের ঘরের অধিপতি ক্ষেত্রাধিপতি মঙ্গলের ঘরে এলো, মঙ্গল আবার এখানে গিয়ে উপস্থিত হলো। তাহলে ফলে এখানে এই শনি, মঙ্গল, বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা মৃদু সম্পর্ক তৈরি হয়েছে। এবং এই মৃদু সম্পর্কের কারণে এর কিন্তু কিছু হালকা পজিটিভিটি, মানে কিছু না থাকার মধ্যে কিছু থাকা, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েটেড হয়েছে। এবং এই সিচুয়েশনটা এর জন্য কিছুটা পজিটিভ হয়েছে। এরকম কুণ্ডলী খুব রেয়ার। এই কুণ্ডলীর ক্ষেত্রে লগ্নটা যদি একটু চেঞ্জ হয়ে যেত, লগ্নটা মেষ না হয়ে মিন হতো, তাহলে কিন্তু এত প্রবলেম হতো না। সঙ্গে সঙ্গে একটা বিপরীত রাজযোগ হয়ে যেত, নবমপতি তুঙ্গ, লগ্নপতি নবমে, মানে অসাধারণ হয়ে যেত চার্ট। স্যার এর একটা কিডনির প্রবলেমও আছে, এইটা কি
ঠিক স্পেসিফিক কি কারণটা একটু বলবেন? কিডনির প্রবলেমের কারণ হচ্ছে গিয়ে কিডনির প্রবলেম আসে মূলত বৃহস্পতি থেকে। বৃহস্পতি, শুক্র, চন্দ্র। চন্দ্র পীড়িত থাকতে হবে। চন্দ্রের পীড়িত থাকলে পরে এই জল কম খাবে। জল কম খেলে কিডনির প্রবলেমটা দ্রুত আসবে। তাহলে চন্দ্র অগ্নি রাশিতে যোগীযুক্ত হবে। তাহলে এর হচ্ছে গিয়ে জলে কম খাবেই, এতে কোনো সংশয় নেই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চন্দ্রের ওপরে শনির দৃষ্টি। 3 নম্বর, বৃহস্পতি অষ্টম ভাবে। তাহলে কিডনি হচ্ছে পিউরিফিকেশন করে। আমাদের শরীরে যত রকম পিউরিফিকেশন হয়, যত পিউরিফিকেশন যেখানে হয়, তার কারক গ্রহ বৃহস্পতি। মেকানিজম ডিফারেন্ট হতে পারে, বাট পিউরিফিকেশন যেখানে হয় তার কারক গ্রহ বৃহস্পতি। এবার হচ্ছে কি এখানে কেমিক্যাল বা শুক্র, কিডনি, এই সমস্ত গুলোর সঙ্গে শুক্রকে আমাকে কানেক্ট করতেই হবে। তাহলে বৃহস্পতি, শুক্র, এবং যেটা পিউরিফিকেশন হচ্ছে সেটা হচ্ছে জল। তাহলে এখানে হচ্ছে কি চন্দ্র। তাহলে বৃহস্পতি, চন্দ্র, শুক্র প্রত্যেকটা গ্রহ পীড়িত। এবার এর কিডনিতে প্রবলেম বলতে ম্যাক্সিমাম হওয়ার সম্ভাবনা যেটা, সেটা হচ্ছে স্টোন। কারণ শনির দৃষ্টি চন্দ্র, শুক্র দুটোর উপরেই রয়েছে, আর বৃহস্পতি সে জলরাশিতে পড়ে যাচ্ছে। তার মানে হচ্ছে গিয়ে এর ইউরিন ক্লিয়ারেন্সের সমস্যা এবং কোন স্টোন টাইপের কিছু হওয়ার টেন্ডেন্সি সেটা রয়েছে। না স্যার, এর একটা কিডনিই নেই এর কিডনিটা জন্মগতভাবে। নেই জন্মগত ভাবে। হ্যাঁ, ও সেটা জন্মগতভাবে নিয়ে একটা কিডনি বাড়েনি। এই সেটা এর এটা চার্ট অপারেট থেকে করতে। হচ্ছে গিয়ে তো সেইভাবে আইডেন্টিফাই করা মুশকিল। বাট এর হচ্ছে গিয়ে মূত্র সংক্রান্ত বা ইয়ে করা সংক্রান্ত সমস্যা থাকবেই। তাহলে আরেকটা কিডনি নিয়েও কিন্তু এর সমস্যা হতে পারে। একে জল ঠিকঠাক খেতে হবে। তো আরেকটা চার্ট আমার কাছে আছে, সেই চার্টটার মধ্যে খুলে চার্টটা ভালো কিছু খুঁজে পাওয়া যায়। মানে একটা মানুষের চার্টে কিছুই কি ভালো নেই এরকম টাইপের চার্ট। যদিও মানুষটা আছে টিকে ভালোই ভাবে, মোটামুটি ভালোভাবেই আছে, সাকসেস রেট খুবই কম, কিন্তু তাহলেও সে আছে, বেঁচে পড়তে আছে, চলে যাচ্ছে। তো এদের ক্ষেত্রেও এরকম। আর এই মানুষটার ক্ষেত্রে এও তো সেরকমই আমি দেখছি যে ভীষণ প্রবলেমেটিক সিচুয়েশন। হ্যাঁ, এ কিন্তু ফিনান্সিয়ালি ঠিক আছে, কিন্তু ফিজিক্যালি মানে ভীষণ ভাবেই দুর্বল। আর এ খালি আধ্যাত্মিক দিকে দিকে যেতে চায় আর কি, মানে যদিও বিবাহিত কিন্তু সংসার টংসার না করে মানে ও আধ্যাত্মিক দিকে সন্ন্যাসী হয়ে যাওয়ার মতো ইচ্ছা আর কি। সেইটা গেলে পরে ইনি খুব ভালো থাকবেন। হুম। হ্যাঁ, বলতে যাচ্ছিলাম ওই লাইফটাই বেটার এনার জন্য। ওইটা যদি উনি যেতে পারেন, সেটা ওনার জন্য হচ্ছে গিয়ে বেস্ট লাইফ। তাই সেদিনকে আমি আর পার্থ, আমি এটাই বলছিলাম, আপনার জন্য তাই শিখেছি এসব আমরা। কারণ হচ্ছে কি ইউনিভার্স তাকে একটা দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। এখানে ইউনিভার্স তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সাধনা, ত্যাগ, এগুলোর দিকে। অষ্টমে বৃহস্পতি, সপ্তমে শনি, আর নবমে কেতু। একদম মানে সাফিসিয়েন্ট কম্বিনেশন। সপ্তমে স্যার শনি। এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ। কোশ্চেনটা হচ্ছে ইউনিভার্স ওকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু এ যায়নি, এবার অনেকের ক্ষেত্রে তো সে নিজে থেকেও চলে যায়। তো মানে যায়। এই এই মানুষগুলো যায় না কেন? যায় না তার কারণ হচ্ছে কি পরিবার, পরিবেশ, পরিস্থিতি তাকে সাপোর্ট করেনি। আচ্ছা। শুধু তো একটা না মানুষ না, সে নয়। এখন যাচ্ছে তো, যাচ্ছে তো, মানে সে যেতেই চাইছে ওইদিকেই, ওই নিয়েই ব্যস্ত থাকে। সে হ্যাঁ যখন ধীরে সেটা ধীরে থাকে। ওইদিকে প্রবেশ করবে, যখন ধীরে ধীরে ওইদিকে প্রবেশ করবে, তার প্রবলেম কিছুটা কমবে। কিছুটা মানে কিছুটাই, পুরোটা নয়, কিছুটা। সন্ন্যাস টন্যাসের জন্য পারফেক্ট চার্ট এটা। হ্যাঁ, এর জন্য সন্ন্যাসী হওয়াটাই ঠিকঠাক। স্যার এই স্যারটা আমার আরেকটা প্রশ্ন আছে। এর পিতার দিকটা কিছু বোঝা যাবে স্যার এখান থেকে? এর চার্ট থেকে এর পিতার দিকটা বলা খুব মুশকিল। মুশকিল এই কারণে যে এর চার্টে ওই ঘরটাতে 9টা গ্রহ বসে আছে এবং নবমপতি অষ্টম। আমাদের প্রেডিকশনের গ্রামার অনুযায়ী এর পিতৃস্থান মারাত্মক অশুভ। হ্যাঁ কিন্তু স্যার, ঠিক। এখানে কিছু পজিটিভিটিও আছে।
সেই পজিটিভিটি একটু আগে আমরা যেটা দেখালাম, যে ওই বিভিন্ন কোনাকুনি ক্ষেত্র বিনিময় হয়ে বসে আছে, ওই কোনাকুনি ক্ষেত্র বিনিময় গুলো হয়ে থাকার জন্য কিছুটা প্লাস পয়েন্টও এ পেয়েছে। তো ফলে পিতৃস্থান, আহ এই এই চার্ট অনুযায়ী এর বাবা মরে যেতে পারে, বা এর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই, একে ত্যাগ করেছে, এরকম টাইপের হতে পারে, বা মারা একে গেছে। মারা গেছে। তো সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে। এর গ্রামেটিক্যালি দেখলে পরে এর পিতৃস্থান খুবই খারাপ। স্যার ঠিক। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? স্যার একটা কথা স্যার বলবো? আমি একটা কোশ্চেন করব। হ্যাঁ, কে প্রশ্ন করবে? স্যার অনুপম বলছি। হ্যাঁ, করুন। বলছি স্যার, এই যে একটা ঘরের মধ্যে একসাথে অনেকগুলো গ্রহ যখন বসে থাকে, তখন আমাদের প্রেডিকশন করতে খুব সমস্যা হয়। এই জায়গাটায় কি করব? এখানে কম্পেয়ার করতে হবে। এখানে একটা বা দুটো গ্রহ রেজাল্ট দিতে পারে, বাকিরা ডমিনেটেড হয়ে যায়। বুঝতে পারলাম? স্যার একটা বা সেটার দুটো জন্য গ্রহ, কি? যেমন এই চারটা, এখানে পাঁচটা গ্রহ রয়েছে। এই পাঁচটা গ্রহের মধ্যে এই তত্ত্বটা হচ্ছে অগ্নিতত্ত্ব। এখানে চন্দ্র শুক্র এরা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে দুটোকে আমরা বাদ দিলাম। এবার হচ্ছে রবি বুধ কেতু। এবার রবি বুধ কেতুর মধ্যে রবি কেতু রয়েছে। এখানে বুধ কি তার দাগ ফোটাবে? বোঝা গেল? তাহলে এখানে অ্যাক্টিভ প্ল্যানেট হচ্ছে রবি আর কেতু। এরা এখানে ফল দেবে, যদি শুভ হয় তাহলে রেজাল্ট পজিটিভ, যদি অশুভ হয় তাহলে রেজাল্ট হচ্ছে কি প্রপার ওয়েতে দিতে পারবে। ধন্যবাদ স্যার। স্যার আমি একটা কথা বলবো? হুম। বলছি স্যার, আমার একটি লোকের সাথে আলাপ হয়, লোকটার বয়স 72 থেকে 75 বছর। তো লোকটা আপনার ব্যাপারে জানতে পারে আমার থেকে, এবং জানার পরে লোকটা আপনার ইউটিউব চ্যানেল দেখে, দেখে আপনার কাছে মানে যাওয়ার খুব ইচ্ছা। এবং লোকটা আধ্যাত্মবাদ নিয়ে সবসময় থাকে, লোকটার নিজস্ব আশ্রম আছে, এবং উনি ওনার কিছু প্রশ্ন আছে যেগুলো উনি আপনাকে কাছে যেতে চান এবং করতে চান। তো উনি অন্য কাউকে আর দেখাবেন না, উনি আপনাকেই দেখাবেন, আপনাকে এত ভালো লেগেছে। তো স্যার উনি 29 তারিখে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। তো 29 তারিখে স্যার আপনি কি চেম্বার করবেন ঘরে? 29 তারিখ বাড়িতে চেম্বার করবো তো, সানডে। তাহলে স্যার আমি স্যার ওনাকে নিয়ে যাবো। স্যার উনি মানে আপনার ইউটিউব চ্যানেল দেখে পুরো মানে আপনাকে এত ভালোবাসে ফেলেছেন, বলছে ওনাকে ছাড়া আমি আর কারোর কাছে যাবও না, আর কিছু করবও না, আমি ওনার কাছেই যাব। শুনেও ভালো লাগছে। ওনার স্যার সাধারণ। বয়স 72 থেকে 75 বছর, উনি এখন স্যার দীক্ষা নেননি। তো উনি এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে চান, এবং উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওনার আশ্রম আছে, এবং উনি যা আহ, রুজি রুটি যা পান উনি সেই আশ্রমের পেছনেই খরচা করেন। তো উনি আপনার কাছে যাওয়ার খুব ইচ্ছা, তো সেই জন্য আমাকে বলেছে নিয়ে যেতে। তো স্যার আমি ওই জন্যই আপনাকে একদম একদম করা যাবে, করা যাবে, কোনো অসুবিধা নেই। আমাদের খুব ভালো লাগবে ঠিক আছে। কয়েকজন ঠিক মানুষ আছে। এলে। হুম। ঠিক আছে, তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি। আর তাহলে কালকে, কালকের ভিডিও লিংক আমি দিয়ে দেবো। আর যদি লিংক দিতে লেট করি তাহলে হচ্ছে কি আপনারা আমাকে একটু নক করবেন। টাইম কটা স্যার? তাই মাত্র। ঠিক আছে। ঠিক আছে, শুভরাত্রি। গুড নাইট স্যার। গুড নাইট শুভরাত্রি স্যার। স্যার।